ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শাহাবুদ্দিন এস আলম সহ ৩৮ জনের নামে দুদকে নালিশ। ৪ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা। ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগের ধারা। আবারও ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকারের তালিকা বাতিল করায় ওষুধের দাম বৃদ্ধির আশঙ্কা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি ইমদাদ হক। ঋণের নামে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এস আলম সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইসলামী ব্যাংক। অভিযোগে বলা হয়, ঋণ অনুমোদন ও অর্থ ছাড়ে অনিয়মের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় ৩৮ জনকে আসামি করা হয়েছে। আরও বলা হয়, প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা ও ব্যাংকের ভেতরের অনিয়মের সুযোগ নিয়ে ঋণের নামে এই অর্থ সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ব্যাংকের অর্থ উদ্ধারের দাবি জানিয়েছে ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত ও সুশাসন নিশ্চিতে ৪ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে বসানো হয়েছে প্রশাসক, যাদের কাছে আটকে আছে প্রায় ২৫০০ কোটি টাকা। অবশ্য শিগগিরই শুরু হচ্ছে আমানত ফেরতের প্রক্রিয়া, যেখানে ব্যক্তি আমানতকারীদের দেওয়া হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে। মাসুম মিয়ার রিপোর্ট। বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয় কমে যাওয়া ও আমানতকারীদের দায় পরিশোধে ব্যর্থতা বিবেচনায় নিয়ে ৪টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আবিবা ফাইন্যান্স লিমিটেড। ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ এর আওতায় প্রশাসক নিয়োগের মাধ্যমে রেজুলেশন কার্যক্রম শুরু করল কেন্দ্রীয় ব্যাংক। বিলুপ্ত হয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ, বাতিল করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগও। কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইকবাল হোসেনকে ইন্টারন্যাশনাল লিজিং, আতাউর রহমানকে এফএএস ফাইন্যান্স, সাইদুর রহমানকে ফারেস্ট ফাইন্যান্স এবং আলাউদ্দিনকে আবিবা ফাইন্যান্স লিমিটেডের প্রশাসক করা হয়েছে। সেই সাথে ২ জন অতিরিক্ত পরিচালক, সহযোগী প্রশাসক হিসেবে ৪টি প্রতিষ্ঠানে আলাদাভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কিছু কিছু ব্যাংকে প্রশাসক নিয়োগ করেছিলাম, তাদের অবস্থা যাতে অবনতি আর না ঘটে, স্থিতিশীল অবস্থা থাকে বা স্থিতিশীল থেকে আরেকটু ইমপ্রুভ করা যায়, কিন্তু এটার ক্ষেত্রে তা না। এটা লিকুইডেশনের ক্ষেত্রে যে আন্তর্জাতিক নিয়ম আছে, এই বিধান মেনে লিকুইডেশন প্রক্রিয়াটা সম্পন্ন করাটাই হবে প্রশাসকদের কাজ। এই ৫ আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২৫,০০০ আমানতকারীর ২৫০০ কোটি টাকা আটকা পড়েছে। এই খাতে আস্থা ফেরাতে দ্রুত সময়ে আমানতের অর্থ ফেরত দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। সরকারের পক্ষ থেকে হয়তো এর প্রায় অর্ধেকের মতো অর্থ সংস্থানের কথা বলা হচ্ছে, যে প্রশাসকগণ দায়িত্ব গ্রহণ করবেন। শুধু আমানতকারীদের অর্থ ফেরতই না, জনগণের যে অর্থটা বিভিন্ন সহযোগিতার নামে দেওয়া হয়েছে ইতিমধ্যে বা এখনো যেটা দেওয়ার প্রস্তাবনা আছে, সেগুলো যাতে আবার উঠে আসে। এই ৪ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বিতরণ করা মোট ঋণের ৯৫ থেকে ১০০% পর্যন্ত। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ৩৩ বছরের মধ্যে সবচেয়ে কম ঋণের প্রবৃদ্ধি হয়েছে গত জুন মাসে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে গেছে ৪.৫%। ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি সংকট এবং ব্যাংকিং নীতির কারণে এমন অচলাবস্থা তৈরি হয়েছে। রিপোর্ট করেছেন শফি মাহমুদ সাগর। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট সহ নানা কারণে প্রায় ধারাবাহিকভাবে কমছিল বেসরকারি খাতের বিনিয়োগ। নানামুখী উদ্যোগেও টেনে ধরা যাচ্ছিল না পতনের ধারা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল জুনে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নামে ৪.৪৭%, যা গেল ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। আর্থিক খাত সংস্কার কর্মসূচির কারণে সবশেষ ১৯৯৩ সালের এপ্রিলে প্রবৃদ্ধি নেমেছিল ১.৯%। বিনিয়োগের এই খরার জন্য উচ্চ সুদহার ও জ্বালানি সংকটকে দায়ী করলেন এই ব্যবসায়ী নেতা। বিনিয়োগের মতো কোনো পরিবেশ গত দিনও ছিল না, এখনও নেই। অন্যতম বাধাটা হচ্ছে আমাদের এনার্জি ক্রাইসিস।
তারপরে আপনি জানেন যে ব্যাংকিং খাতে একটা চরম অব্যবস্থাপনা। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ঋণের প্রবৃদ্ধি ছিল 6% ঘরে, তবে বড় ধাক্কা লাগে মার্চে। প্রবৃদ্ধি দাঁড়ায় 4.72%। এরপর কিছুটা বেড়েছিল এপ্রিল ও মেতে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক ঋণের সুদহার নয়, দেশের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে নতুন বিনিয়োগ। ব্যবসায়ীদের আস্থা ফেরাতে জ্বালানি সংকট সমাধানে পদক্ষেপের তাগিদ অর্থনীতিবিদদের। গ্যাসের তো যারা আছে তারাই, যাদের কানেকশন আছে তারাই গ্যাস পাইতেছে না, নতুন কানেকশনও বন্ধ এখন, তাই না? তাহলে আপনি ওই সমস্যা না থাকলে আপনি কি ঋণ নেবেন, কি নিয়ে কি করবেন? আমরা দেখছি যে সরকার খুবই অ্যাক্টিভ জ্বালানি সংকট মানে করার জন্য দ্রুত কীভাবে সংকটটা কাটিয়ে ওঠা যায়। বিদ্যুৎ উৎপাদন এখন যেটা কিছুটা ব্যাহত হচ্ছে, সেটা অনেক স্মুথলি চলবে। তখন দেখবেন যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটাও একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে। বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে কমিয়েছে নীতি সুদহার, সাথে রয়েছে প্রণোদনা প্যাকেজও। আশা ইতিবাচক ধারায় ফিরবে দেশের বিনিয়োগ। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গত অর্থ বছরের শেষ প্রান্তিকেও কমেছে স্বস্তি, আবারও ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতি। বিশেষ করে জ্বালানি ও সবজির বাজারের অস্বাভাবিক দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে। রিপোর্ট করেছেন মরিয়ম আজিজ মৌরিন। বাজার করতে এসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে পরিবর্তন দেখে হতবিহ্বল হয়ে পড়েছেন গৃহিণী মাহমুদা সুলতানা। জানালেন, দ্রব্যমূল্যের স্বস্তি বিদায় নিয়েছিল আগেই, এখন তা নাগালের বাইরে যাওয়ার জোগাড়। সংসার খরচ আগের থেকে অনেক বেড়ে গেছে। আমাদেরও তো লিমিটেড আয়, কিন্তু সবাই, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, সবাই হিমশিম খাচ্ছে। একই দশা চাকরিজীবী মোহাম্মদ এবাদুল ইসলামেরও। তিনি জানান, বর্তমান বাজারে সীমাবদ্ধ আয় দিয়ে পুরো মাসের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে মানুষের আয় যেটা, এতে মানুষের চলতে কষ্ট হচ্ছে। খাদ্যপণ্য থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের অত্যাবশ্যকীয় জ্বালানি সবখানেই বাড়তি খরচের তীব্র ধাক্কা। দিন শেষে আয় ও ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে আমাদের হিমশিম হয়ে যেতেছে, কারণ এখন বাজারের নিম্নগতির কারণে যে কোনো সবজি কিনতে যান 100 টাকা, 120 টাকা, 150 টাকা নিচে কোনো সবজি নাই। আয় তো বাড়ে না, ব্যয় যেভাবে বাড়ছে। ভোক্তাদের এই হাসফাস বাস্তবতার প্রতিফলন মিলছে সরকারি পরিসংখ্যানেও। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে, 2025-26 অর্থ বছরের শেষ দুই প্রান্তিকে মূল্যস্ফীতির চিত্র আরও উদ্বেগজনক। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে যেখানে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.8%, এপ্রিল জুড়ে তা বেড়ে দাঁড়িয়েছে 9.21%। অর্থাৎ মাত্র এক প্রান্তিকের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 0.41%। মূল্যস্ফীতির এই ঘোরদৌড় উস্কে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জ্বালানি খাত। বাজার ব্যবস্থাপনা করে যে আমরা উন্নত করব পরিস্থিতি, সেটাও খুব একটা আমাদের কাজে লাগছে না। অন্য দিক থেকে আবার এখন জ্বালানি ইত্যাদির মূল্য সমন্বয় হয়েছে, সেটাও মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে। জ্বালানি ও খাদ্যপণ্যের এই দ্বিমুখী চাপে সবচেয়ে বেশি কোণঠাসা সাধারণ খেটে খাওয়া মানুষ। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সংকুচিত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সংযোজন উৎপাদন বাড়িয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। বিপরীতে তৈরি হচ্ছে দক্ষ মানব সম্পদের অভাব, যার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। সানেমের এক অনুষ্ঠানে উঠে আসে এমন পর্যবেক্ষণ। বলা হয়, সঠিক পরিকল্পনা ও ব্যবহারের মাধ্যমে এআই কর্মসংস্থান ধ্বংস না করে বরং নতুন নতুন কাজের সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে বাংলাদেশের পোশাক খাতে এআই এর সম্ভাবনা ব্যাপক, যার সঠিক প্রয়োগ উৎপাদন বাড়াতে পারে বহুগুণ, তৈরি করতে পারে নতুন কর্মসংস্থান। প্রযুক্তিকে ভয় না পেয়ে বরং এআই প্রযুক্তিকে কিভাবে অর্থনীতি ও কর্মসংস্থানের সহায়কে রূপান্তর করা যায়, সেমিনারে সে বিষয়ে তাগিদ দেওয়া হয়। অত্যাবশ্যকীয় ওষুধের 65% উৎপাদন হচ্ছে না।
অন্তর্বর্তী সরকার এ নিয়ে যে তালিকা তৈরি করে দিয়েছিল সেটিও বাদ দিয়েছে বর্তমান সরকার। বিশেষজ্ঞরা বলছেন এমন অব্যবস্থাপনায় আবারও বাড়তে পারে ওষুধের দাম। রিপোর্ট করেছেন আশিকিন প্রিন্স। চিকিৎসা খরচ মেটাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এই স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯% বহন করতে হয় রোগীকে নিজ পকেট থেকে, যার বড় অংশ চলে যায় শুধু ওষুধ কিনতেই। ১৯৯৪ সালে প্রথমবারের মতো ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যদিও সে সময় দেশের বাজারে ছিল প্রায় ৩৫০ ধরনের ওষুধ। গত ৩ দশকে ওষুধের বাজারে এসেছে ব্যাপক পরিবর্তন। অন্তর্বর্তী সরকার সেই ১১৭টির সঙ্গে কিছু যুক্ত করে ২৯৬টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ঠিক করে দেয়। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত ৩ আগস্ট সেই তালিকা বাতিল করে দেয়। যদিও ১৯৯৪ সালের নির্দেশনাও আমলে নেয়নি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রতিটি প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অন্তত ৬০% উৎপাদন বাধ্যতামূলক। তবে বর্তমানে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান মাত্র ৩০টি ওষুধ উৎপাদন করছে। ৩০টার মতো মলিকুল আমাদের দেশে এখন রানিং আছে। এছাড়া বাকিগুলো এই ওষুধগুলো বাজারে নাই। এর মধ্যে কয়েকটা প্রোডাক্ট রেজিস্ট্রেশনই নেওয়া হয় নাই, কেউ এ পর্যন্ত নেয়নি। পুরো তালিকাটাই এমনি সংক্ষিপ্ত বলবো, আমাদের প্রয়োজনের তুলনায় তার মধ্যে অনেক ওষুধ এখন মার্কেটে না থাকা, এটা আসলে দুশ্চিন্তার বিষয়। ৩২ বছরের আগের তালিকায় ফিরে আসার ফলে ওষুধের বাজারে ফের অস্থিরতায় তৈরি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে মানুষের চিকিৎসা ব্যয়ে। বাতিল হয়ে যাও গেজেট নিয়ে তো কাজের সুযোগ নাই। একই সাথে আগের যে ৯৪ এটা নিয়ে আসলে কাজ করতে পারছি না, যেহেতু সরকার এটা নিয়ে কাজ করছে। এখন আমাদের নির্দেশনা যেটা আসবে সেটা নিয়ে আমরা কাজটা করতে পারবো, যার জন্য ওই দাম বৃদ্ধি বা কমানোর কোনো ইস্যুটা আর ওইভাবে ইফেক্টিভ হয়নি। ১১৭-এর বাইরে যে ওষুধগুলো এতদিন সরকার দাম নির্ধারণ করেছিল, দাম সেগুলো বাজারে কম ছিল, সেগুলোর দাম এখন বেড়ে যাবে। অর্থাৎ ওষুধ কিনতে গিয়ে মানুষের পকেটের উপর একটি অতিরিক্ত চাপ পড়বে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা এবং প্রয়োজনে আরও বেশি ওষুধের মূল্য সরকারের নিয়ন্ত্রণে আনার পরামর্শ বিশ্লেষকদের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বিদেশে শিক্ষা ব্যয় পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লেনদেন প্রক্রিয়া সহজ করবে। সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। বলা হয়, ডেবিট, প্রিপেড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে বিভিন্ন ব্যাংক, যার মাধ্যমে পরিশোধ করা যাবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয়। দেশের বাইরের বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মগুলোতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের বাড়তি চাহিদার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই দেশকে ঋণ ও আমদানি নির্ভর করা হয়েছিল। এখন সেই অবস্থার পরিবর্তন করে বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেছেন। সোমবার সকালে এসডিজি বাস্তবায়ন বিষয়ক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সময় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে সরকারের নেওয়া 3R কৌশলের কথাও জানান প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে গ্রাম পর্যায়ে বাস্তবায়নের জন্য প্রথমবারের মতো পাইলট প্রকল্প নিয়েছে সরকার। বলছি অদ্ভুত শহরের বাণিজ্যিক এক নগরীর গল্প। পুরোটাই গড়ে উঠেছে যার কন্টেইনারের ওপর। মধ্য এশিয়ার কন্টেইনার সাম্রাজ্য কিরগিজস্তানের দোর্দই বাজার এখন বিবর্তনের সন্ধিক্ষণে। আধুনিকায়নের চাপ আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বড় এই পরিবর্তন। বিশকেকের ১০০ হেক্টরেরও বেশি জমিতে গড়ে ওঠা প্রায় ৬০,০০০ কন্টেইনারের এই বিশাল সাম্রাজ্যকে বলা হয় কিরগিজস্তানের অর্থনীতির ইঞ্জিন, যেখানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করেন প্রায় ১.৫ লাখ মানুষ। ২০২৫ সালে কেবল কর বাবদই বাজার থেকে কিরগিজ সরকারের কোষাগারে জমা হয়েছে প্রায় $৮ মিলিয়ন। একসময় কেবল চীন ও তুরস্কের পণ্যের উপর নির্ভরশীল থাকলেও এখন এখানে দাপট বেড়েছে স্থানীয়ভাবে তৈরি পোশাক বা মেড ইন কিরগিজস্তান পণ্যের। দেশটি ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়নে যোগ দেওয়ার পর শুল্ক জটিলতায় ব্যবসা ৮০% পর্যন্ত কমে গেলেও দমে যাননি ব্যবসায়ীরা।
এমনকি করোনাকালে যখন বিশ্ব অর্থনীতি স্থবির ছিল তখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এখানকার নারী উদ্যোক্তারা রেকর্ড পরিমাণ বিক্রি করেছেন। তবে বৈশ্বিক ভূ রাজনীতি আর যুদ্ধের আঁচ লেগেছে দইয়ের অলিগলিতে। 2023 সালে একটি প্রাইম কন্টেইনারের দাম যেখানে $2.5 লাখ স্পর্শ করেছিল, 2026 সালের এপ্রিলে তা নেমে এসেছে 80,000 থেকে $1.5 লাখ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে রুশ ক্রেতার চাহিদা কমে যাওয়ায় কন্টেইনার ভাড়া ও মালিকানা মূল্যে এই ধস দেখা দিয়েছে। এদিকে আধুনিকতার ছোঁয়ায় দইকে দুবাই বা ইস্তাম্বুলের মতো অত্যাধুনিক শপিং কমপ্লেক্সে রূপান্তর করতে চায় দেশটির প্রেসিডেন্ট। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় নতুন ডিজিটাল রিটেল হাব তৈরির পরিকল্পনা ঐতিহ্যবাহী কন্টেইনার সংস্কৃতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তা সত্ত্বেও হাজারো প্রতিকূলতা পেরিয়ে মধ্য এশিয়ার এই অর্থনৈতিক কেন্দ্রটি এখনো টিকে থাকার এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিচ্ছে। ইফতেখার আলম, চ্যানেল 24।